ওয়েলকাম টু পালম্যাথস। নমস্কার, পালম্যাথসে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয়ে কণার গতিবিদ্যা মানে পার্টিকেল ডাইনামিক্স, আর বিশেষ করে আমরা ফোকাস করব সেন্ট্রাল অরবিট নিয়ে। আমাদের কাছে কিছু নোটস আছে, তো আমরা এর গভীরে গিয়ে দেখব আসলে মূল বিষয়গুলো কি কি। ঠিক, আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটা কণা চলে যখন তার ওপর যে বলটা কাজ করছে সেটা সবসময় একটা নির্দিষ্ট বিন্দুর দিকে বা সেখান থেকে বাইরের দিকে কাজ করে। এটাকে আমরা বলি সেন্ট্রাল ফোর্স, তাই তো? হ্যাঁ, সেন্ট্রাল ফোর্স। তো এর পেছনের মূল নীতি আর যে জরুরি সমীকরণগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আমাদের লক্ষ্যটা হলো এই যে বিষয়গুলো, এগুলোকে একটু সহজভাবে বোঝা আর এর ভেতরে যে একটা গাণিতিক সৌন্দর্য আছে সেটা একটু তুলে ধরা। তাহলে কি শুরু করা যাক? অবশ্যই। প্রথমেই এই সেন্ট্রাল ফোর্স জিনিসটা ঠিক কি একটু বুঝিয়ে বলবেন? সেন্ট্রাল ফোর্স, দেখুন, এটা এমন একটা বল যা সবসময় একটা নির্দিষ্ট বিন্দু, যাকে বলে সেন্টার অফ ফোর্স, সেটার দিকে কাজ করে। হয় সেদিকে টানবে অথবা সেখান থেকে বাইরের দিকে ঠেলে দেবে। আচ্ছা। আর এর মানটা বলটা কতটা জোরালো সেটা নির্ভর করে শুধু ওই বিন্দু থেকে কণাটার দূরত্ব আর এর উপর। গাণিতিকভাবে যদি বলি তাহলে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু এফ অফ আর এ আর। আর এই বলের প্রভাবে কণাটা যে পথে চলে বা ঘোরে সেটাই হলো সেন্ট্রাল অরবিট। যেমন ধরুন সূর্যের চারপাশে আমাদের গ্রহগুলো যেভাবে ঘুরছে। বেশ পরিষ্কার হলো। তাহলে এই ধরনের গতির কি কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে যা সবসময় সত্যি? হ্যাঁ, অবশ্যই আছে। দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে। প্রথমটা হলো ওই যে নির্দিষ্ট বিন্দুটা, তার সাপেক্ষে কণাটার কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম, হ্যাঁ। এল ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর। একদম। এই এল ভেক্টরটা সব সময় সংরক্ষিত থাকে, কনস্ট্যান্ট, এর মান বদলায় না। তার মানে কৌণিক ভরবেগ একই থাকছে। এর ফল কি? আচ্ছা, এর মানে কি এই যে কণাটা সবসময় একটা নির্দিষ্ট সমতলেই ঘুরতে থাকে, যেমনটা আমরা গ্রহদের ক্ষেত্রে দেখি? ঠিক ধরেছেন, একেবারে তাই। এই যে কৌণিক ভরবেগ ভেক্টর এল ভেক্টর, এটা যেদিকে মুখ করে থাকে, কণার গতিপথের যে তলটা সেটা সবসময় এর উপর লম্ব হয়। ইন্টারেস্টিং। এটা অনেকটা ওই ধরুন আইস স্কেটাররা যখন হাত গুটিয়ে নেয় তখন জোরে ঘুরতে থাকে না? হ্যাঁ হ্যাঁ। ওখানেও কিন্তু কৌণিক ভরবেগ একই থাকে। এখানেও ব্যাপারটা সেরকম, গতিটা একটা প্লেনের মধ্যে সীমাবদ্ধ। দারুণ তুলনা তো। আচ্ছা, আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কোনটা বলছিলেন? দ্বিতীয়টা হলো এরিয়াল ভেলোসিটি, ক্ষেত্রীয় বেগ। ক্ষেত্রীয় বেগ, আচ্ছা। কণাটা যখন চলছে তখন কেন্দ্র থেকে তার অবস্থান পর্যন্ত যদি একটা সরল রেখা টানি, সেই রেখাটা প্রতি একক সময়ে যে পরিমাণ ক্ষেত্রফল তৈরি করে, সুইপ করে যায় আর কি। সুইপ করে যে এরিয়াটা। হ্যাঁ, সুইপ করে। সেই ক্ষেত্রফল তৈরির হারটা ধ্রুবক থাকে। গাণিতিকভাবে dA dt ইকুয়ালস টু L2m ইকুয়ালস টু H2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। H2, এখানে Hটা কি? H হল প্রতি একক ভরে কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস। এর মানটা হল r² থিটা ডট। ও আচ্ছা। সোজা কথায় যদি বলি, কণাটা যখন কেন্দ্রের কাছে চলে আসে তখন জোরে চলে, আবার যখন দূরে চলে যায় তখন আস্তে চলে, কিন্তু সবসময় এমনভাবে চলে যেন সমান সময়ে সমান ক্ষেত্রফল পার হয়। এটা তো কেপলারের দ্বিতীয় সূত্রের মতো শোনাচ্ছে। একদম, এটাই কেপলারের দ্বিতীয় সূত্র, সেন্ট্রাল ফোর্সের একটা প্রত্যক্ষ ফল। আচ্ছা, তাহলে এই যে পথটা অরবিটটা, সেটা দেখতে কেমন হবে সেটা বের করার নিশ্চয়ই কোনো গাণিতিক উপায় আছে? হ্যাঁ, অবশ্যই। আর জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। দেখুন, দুটো খুব পরিচিত ফর্ম আছে। একটা হলো পোলার ফর্ম। পোলার ফর্ম। হ্যাঁ, এখানে আমরা দূরত্বের আর এর বদলে তার উল্টোটা ব্যবহার করি, u ইকুয়ালস আর। এটা করলে হিসেবটা সমীকরণটা একটু সহজ হয়। ও আচ্ছা, u ইজ ইকুয়ালস টু 1r ধরে। হ্যাঁ, সমীকরণটা দাঁড়ায় d² d থিটা স্কোয়ার্ড প্লাস u ইজ ইকুয়ালস টু p ব্র্যাকেটে h²u²। এখানে p হল প্রতি একক ভরে সেন্ট্রাল ফোর্সের মান, p ইজ ইকুয়ালস টু fm। d² d থিটা স্কোয়ার্ড প্লাস u ইজ ইকুয়ালস টু p হোল স্কোয়ার্ড u²। বেশ জটিল দেখতে। আরেকটা ফর্মের কথা বলছিলেন? হ্যাঁ, আরেকটা হলো প্যাডেল ফর্ম। এটা কণার দূরত্ব আর কেন্দ্র থেকে ওই পথে আঁকা স্পর্শকের উপর যে লম্ব দূরত্ব p, তাদের মধ্যে সম্পর্ক দেখায়।
p is equals to h squared p cube dpdr। ও, দুটোই তো বেশ গাণিতিক। আচ্ছা, এই সাধারণ সমীকরণগুলো তো যে কোনো সেন্ট্রাল ফোর্সের জন্য সত্যি, কিন্তু সবচেয়ে পরিচিত বা গুরুত্বপূর্ণ উদাহরণ কোনটা এই সেন্ট্রাল ফোর্সের? নিঃসন্দেহে ইনভার্স স্কোয়ার ল। মহাকর্ষ বল বা স্থির তড়িৎ বল দুটোই এই নিয়ম মেনে চলে। ইনভার্স স্কোয়ার ল মানে বলের মানটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/r²। একদম, অর্থাৎ p is equal to mu r স্কোয়ার। আর যেহেতু u is equal to 1/r, তাই এটাকে mu u স্কোয়ার এভাবেও লেখা যায়। এখানে মিউ এক ধরনের ধ্রুবক, যেটা ফোর্সের শক্তি বা তীব্রতা বোঝায়। তাহলে এই ইনভার্স স্কোয়ার লয়ের জন্য অরবিটের ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কেমন দেখতে হয়, মানে পোলার ফর্মটা? সেক্ষেথে ইকুয়েশনটা বেশ সুন্দর হয়ে যায়। p এর জায়গায় মিউ ইউ স্কোয়ার বসালে আগের সমীকরণে মানে d স্কোয়ার u d থিটা স্কোয়ার প্লাস u ইজ ইকুয়াল টু p অফ h স্কোয়ার u স্কোয়ারে আমরা পাই d স্কোয়ার u d থিটা স্কোয়ার প্লাস u ইজ ইকুয়াল টু মিউ h স্কোয়ার। d স্কোয়ার ইউ d থিটা স্কোয়ার প্লাস ইউ ইজ ইকুয়াল টু মিউ এইচ স্কোয়ার। এটা তো দেখতে বেশ সহজ সরল লাগছে, ডান দিকটা তো ধ্রুবক। হ্যাঁ, ঠিক তাই। মজার ব্যাপার হলো এটা দেখতে অনেকটা সরল ছন্দিত স্পন্দক বা সিম্পল হারমোনিক অসিলেটর সমীকরণের মতো, শুধু ডান দিকে একটা ধ্রুবক যোগ করা আছে। ঠিক ঠিক, এর সমাধান করা তো তুলনামূলকভাবে সহজ হওয়ার কথা। সমাধানটা কি আসে? এর সাধারণ সমাধানটা হল u ইজ ইকুয়াল টু 1, r ইজ ইকুয়াল টু মিউ h স্কোয়ার 1 প্লাস e cos থিটা থিটা নট। বাহ, 1r ইজ ইকুয়াল টু মিউ এইচ স্কোয়ার 1 প্লাস ই কস থিটা থিটা নট। তার মানে এই একটা সাধারণ নিয়ম, ইনভার্স স্কোয়ার ল, সেখান থেকে অরবিটের পুরো জ্যামিতিক আকারটা বেরিয়ে আসছে। এই সমাধানটা আসলে কি নির্দেশ করে? এখানে এই ই জিনিসটা কি? এই সমীকরণটা আসলে একটা কনিক সেকশনের সমীকরণ পোলার কোঅর্ডিনেটে। মানে অরবিটটা হতে পারে একটা বৃত্ত, সার্কেল, উপবৃত্ত, এলিপস, পরাবৃত্ত, প্যারাবোলা অথবা অধিবৃত্ত, হাইপারবোলা। কনিক সেকশন মানে ওই যে কোণকে কাটলে যে আকারগুলো পাওয়া যায়। একদম। আর ই হল এক্সেন্ট্রিসিটি। এই ই এর মানটাই ঠিক করে দেয় অরবিটটা এই চারটের মধ্যে কোনটা হবে। এক্সেন্ট্রিসিটি। আচ্ছা, এই এক্সেন্ট্রিসিটি বা অরবিটের আকার, এগুলোর সাথে কণাটার শক্তির এনার্জির কি কোনো সম্পর্ক আছে? আমার আবছা মনে পড়ছে যেন শক্তিটা খুব গুরুত্বপূর্ণ এখানে। ঠিক ধরেছেন, এটাই আমার মতে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটা। কণাটার মোট শক্তি মানে গতিশক্তি আর স্থিতিশক্তি মিলিয়ে যে মোট শক্তি ই, সেটার মান আর এই এক্সেন্ট্রিসিটি ই এরা সরাসরি সম্পর্কিত। আর এরা মিলেই অরবিটের ফাইনাল আকৃতিটা ঠিক করে দেয়। কিভাবে? মানে শক্তির মানের ওপর কিভাবে নির্ভর করে? দেখুন, যদি কণাটার মোট শক্তি ঋণাত্মক হয় মানে ই লেস দেন 0, তখন এক্সেন্ট্রিসিটি ই একের চেয়ে কম হয়, ই লেস দেন 1। এর মানে হলো কণাটা ওই কেন্দ্রের আকর্ষণে বাঁধা পড়ে গেছে, অসীমে চলে যেতে পারবে না। বাধা অবস্থা। হ্যাঁ, একটা বদ্ধ অরবিট, আর সেই অরবিটটা হয় একটা উপবৃত্ত বা এলিপস। ঠিক যেমন গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরছে। বিশেষ ক্ষেত্রে বৃত্ত হতে পারে যদি ই ইজ ইকুয়ালস টু 0 হয়। আচ্ছা, তাহলে গ্রহগুলো যে উপবৃত্তাকার পথে ঘোরে, সেটার কারণ ওদের মোট শক্তি ঋণাত্মক? একদম। এবার ভাবুন, যদি শক্তি ঠিক 0 হয়, ই ইজ ইকুয়ালস টু 0, তখন এক্সেন্ট্রিসিটি হয় ঠিক 1, মানে ই ইজ ইকুয়ালস টু 1। ই ইজ ইকুয়াল টু 1 হলে তখন পথটা হয় পরাবৃত্ত বা প্যারাবোলা। এটা কিন্তু একটা খোলা পথ, মানে কণাটা অসীম থেকে এসে কেন্দ্রের পাশ কাটিয়ে আবার অসীমে চলে যাবে, আর ফিরবে না। এটাকে বলে মুক্তির পথ, এসকেপ ট্র্যাজেক্টরি। বাহ, আর যদি শক্তি শূন্যের চেয়ে বেশি হয়, মানে ধনাত্মক? যদি ই 0 হয়, তাহলে এক্সেন্ট্রিসিটি 1-এর চেয়ে বেশি হয়, ই 1। তখন পথটা হয় অধিবৃত্ত বা হাইপারবোলা। এটাও একটা খোলা পথ, অনেকটা প্যারাবোলার মতোই, কিন্তু আরও বেশি খোলা। কণাটা আরও বেশি শক্তি নিয়ে আসে এবং চলে যায়। দারুণ। মানে শুধু শক্তির চিহ্নের ওপর নির্ভর করছে কণাটা বন্দি থাকবে এলিপস, নাকি মুক্তি পাবে প্যারাবোলা বা হাইপারবোলা? আচ্ছা, এই শক্তির সাথে অরবিটের আকারের কি কোনো গাণিতিক সম্পর্ক আছে, যেমন ধরুন এলিপসের ক্ষেত্রে? হ্যাঁ, খুব সুন্দর একটা সম্পর্ক আছে।
ইলিপসের ক্ষেত্রে যে সেমি মেজর অ্যাক্সিস এ থাকে, হ্যাঁ, মানে বড় অক্ষের অর্ধেকটা। ঠিক সেটার সাথে শক্তির সম্পর্ক হল E = -μa²। দেখুন, শক্তি E ঋণাত্মক, যা আমরা আগেই বলেছি ইলিপসের জন্য। E = μ(2a)। আশ্চর্য! তাহলে অরবিট যত বড় হবে, মানে এ যত বাড়বে, শক্তি তত কম ঋণাত্মক হবে, মানে বাড়বে। ঠিক। একদম ঠিক। অসীমে গেলে এ অসীম হয় আর শক্তি শূন্য হয়ে যায়, যা প্যারাবোলার শর্ত। সব মিলিয়ে যাচ্ছে তাহলে। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, অরবিটে কণাটা যে ঘুরছে তার বেগ v কি সব জায়গায় সমান থাকে নাকি বদলায়? আর সেটা বের করার কোনো সহজ উপায় আছে কি? না, বেগ সমান থাকে না। কাছে এলে বাড়ে, দূরে গেলে কমে, যেটা আমরা এরিয়াল ভেলোসিটি থেকেই বুঝেছি। আর বেগ বের করার একটা খুব বিখ্যাত আর কাজের সমীকরণ আছে, ভিস-ভিভা ইকুয়েশন। ভিস-ভিভা ইকুয়েশন? হ্যাঁ, হ্যাঁ। এটা হলো v² = μ(2/r - 1/a)। v² = μ(2/r - 1/a)? বা, এটা তো দারুণ! মানে অরবিটের যে কোনো বিন্দুতে বেগ জানার জন্য শুধু সেই মুহূর্তের দূরত্ব আর পুরো অরবিটের আকার সেমি মেজর অ্যাক্সিস জানলেই হচ্ছে। ঠিক তাই। এটা ব্যবহার করে অনেক সমস্যা কিন্তু খুব সহজে সমাধান করা যায়। যেমন ধরুন, পেরিজি বা অ্যাপোজিতে বেগ কত, বা অন্য কোনো দূরত্বে বেগ কত হবে, ইত্যাদি। এমসিকিউ ধরনের প্রশ্নের জন্য তো খুবই উপযোগী। বোঝা গেল। কৌণিক ভরবেগ h, শক্তি E, অরবিটের ডিফারেনশিয়াল ইকুয়েশন আর তার সমাধান, আর এই ভিস-ভিভা ইকুয়েশন, এই কয়েকটা জিনিস ভালো করে জানলে সেন্ট্রাল অরবিটের অনেক কিছুই বোঝা সম্ভব। একদম। তাহলে দেখুন, এই যে গাণিতিক সূত্রগুলো বা ধারণাগুলো আমরা আলোচনা করলাম, এগুলো কিন্তু শুধু খাতায় কলমে বা তত্ত্বকথা নয়। মহাবিশ্বে গ্রহ নক্ষত্র কিভাবে চলে সেটা বোঝা থেকে শুরু করে, এমনকি পরমাণুর ভেতরে কণাগুলো কিভাবে আচরণ করে তা বিশ্লেষণ করা পর্যন্ত এদের প্রয়োগ রয়েছে। এরা যেন প্রকৃতির নিয়মগুলোকে একটা খুব সুন্দর, সুসংহত কাঠামোয় বেঁধে ফেলেছে। সত্যিই তাই। পুরো ব্যাপারটা কেমন যেন একটা নিখুঁত গাণিতিক ছন্দে বাঁধা। এই আলোচনা থেকে আমার মনে শেষমেশ একটা প্রশ্ন আসছে। এই যে এত সুন্দর সুনির্দিষ্ট গাণিতিক নিয়মাবলী আমরা দেখলাম, যেগুলো এই নোটস বা উৎসগুলো থেকে আমরা পেলাম, এগুলো কি মহাবিশ্বের সবখানে, মানে সবসময় একইভাবে কাজ করে? নাকি ধরুন খুব চরম পরিস্থিতিতে, যেমন ব্ল্যাক হোলের আশেপাশে, বা একদম ভিন্ন স্কেলে, যেমন কোয়ান্টাম লেভেলে, এগুলোর কোনো পরিবর্তন হতে পারে? প্রকৃতির এই ভাষা, মানে এই নিয়মগুলো, এগুলো নিয়ে আরও গভীরে ভাবার সুযোগ কিন্তু সত্যিই রয়ে গেল।